বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম প্রতীকী নাটক ডাকঘর। কবি এর মধ্যে মানবাত্মার এক গভীর সমস্যাকে ফুটিয়ে তুলেছেন। আকারে ক্ষুদ্র হলেও এই নাটকের বক্তব্যের ব্যাপকতা সুবিশাল। এখানে মূলত তিনি মানব হৃদয়ের সঙ্গে ভগবানের তথা মানবতার সঙ্গে বিশ্ব আত্মার সম্পর্কের কথা বলেছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বৈশিষ্ট্য, অনির্দেশ সুদূরের প্রতি একটি সুতীব্র উৎকণ্ঠা ও পিপাসা, বাধাহীন অসীম চিত্ত প্রসারণের ব্যাকুল প্রয়াস দেখা গিয়েছে। একটি মৃত্যুর একটি ছায়াময় ধূসর আবরণ নাটকটিকে মিস্টিক করে তুলেছে। সমস্ত নাটকটির চারদিকে ছিল একটি স্বপ্নময় রাজ্যের একটি অতীন্দ্রিয় ভাবের ছবি ফুটে উঠেছে। আমরা দেখে নেব এই নাটকের কাহিনী। আমরা দেখব যে মাধব দত্ত, যিনি ছিলেন পাকা বৈষয়িক লোক, যাকে বলা যায় ঘোরতর সংসারী, অনেক কষ্টে সে প্রচুর টাকা রোজগার করেছে, কিন্তু তার মৃত্যুর পর ওই টাকা ভোগ করবার মতো কোনো বংশধর তার ছিল না। এরকম অবস্থায় বিষয়ী লোকের পক্ষে অস্বস্তিকর। মাধব দত্তেরও তাই ভাবনার অন্ত ছিল না। শেষ পর্যন্ত সে তার স্ত্রীর গ্রাম সম্পর্কে এক ভাইপো, বাপ মা মরা অমল গুপ্তকে পোষ্য হিসেবে গ্রহণ করলেন। ক্রমে ছেলেটির প্রতি তার বিশেষ আকর্ষণও জন্মেছিল, কিন্তু অমল রুগ্ন হয়ে পড়তে কবিরাজের পরামর্শে অমলকে সে বাইরের সমস্ত প্রকার স্পর্শ থেকে বঞ্চিত করে ঘরে বন্দি করে রাখল। অথচ শিশু স্বভাব সুলভতায় অমল ঘরে আবদ্ধ হয়ে থাকতে চায় না। তার মন কেবলই বাইরের রূপরস গন্ধময় পৃথিবীর মধ্যে ছুটে যেতে চায়। নিরুপায় অমল জানালার পাশে বসে দেখে দূরবর্তী পাহাড় আর ঝর্ণা। বাঁশের লাঠি কাঁধে নাগরা জুতা পরা পথিক সেই ঝর্ণা পার হয়ে চলে যায়। অমলের ইচ্ছা করে ওই রকম সেও পথের পথিক হয়ে বেরিয়ে যায়। জানলার পাশ দিয়ে দইওয়ালা দই দই ভালো দই বলে বিচিত্র সুরে হেঁকে যায়। অমল ডেকে তার সঙ্গে আলাপ করে দইওয়ালার মতো বাঁক কাঁধে করে দূরে রাস্তা ধরে দই বেচতে তারও সাথ যায়। রাস্তা দিয়ে রাজার প্রহরী যায়। তার কাছ থেকে অমল জানতে পারে রাস্তার ওপারে বড় বাড়িতে রাজার ডাকঘর বসেছে। অমলের কাছেও সেই রাজার চিঠি একদিন আসবে। পথে চলা গাঁয়ের মোড়লকে ডেকে অমল সেই চিঠি আসবার কথা বলে। সেই কথা শুনে অবিশ্বাসী মোড়ল বিজ্ঞ জনচিত অবজ্ঞার হাসি হেসে চলে যায়। শশী মালিনীর মেয়ে সুধাকে ডেকে তার কাছে সে ফুল চায়। অমলকে ভুলে না যেতে অনুরোধ জানায়। রাস্তা দিয়ে যে ছেলের দল খেলতে যায়, অমলের ইচ্ছা হয় ঘরের বাইরে গিয়ে সেই ছেলের দলের সঙ্গে সেও খেলার যোগ দেয়। কিন্তু হায়, সে যে বন্দি, কেমন করে সে বাইর হবে? সুদূরে ডাক তাই তার অন্তরে কেবলই ব্যর্থতায় গুমরিয়া মরে। ক্রমে অমলের অবস্থা আরো খারাপ হয়ে পড়ল। রোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে জানালায় আরও সে বসিতে পারে না। জানলার কাছে তাকে আর বসতে দেওয়া হয় না। তাকে সর্বক্ষণ শুয়ে কাটাতে হয়। ঠাকুরদার মুখে সে জানতে পারে অমলের নামে রাজার চিঠি রওনা হবে বেরিয়েছে। সে চিঠি এখনো পথে আছে, এলো বলে। ইতিমধ্যে মোড়ল এসে একখানা অক্ষর শূন্য কাগজ দিয়ে
অমলকে ব্যঙ্গ ভরে বলে যে ওই রাজার চিঠি অমলের নামে এসেছে। ঠাকুরদা কিন্তু সেই সাদা কাগজেই রাজার বক্তব্য দেখতে পান। তিনি বলেন, রাজা লিখছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তার কবিরাজকেও সঙ্গে করে আনছেন। সেদিনই সন্ধ্যায় গৃহের বদ্ধ দ্বার ভেঙে রাজদূত এসে জানায় যে 2 প্রহর রাত্রে মহারাজ আসবেন, আর তিনি তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। কবিরাজ এসে বন্ধ দরজা জানলা সব খুলে দিলেন, প্রদীপের আলো নিভিয়ে দিলেন। অমলের 2 চোখ ভরে ঘুম নামলো। এমন সময় সুধা আসলো ফুল হাতে করে। অমলকে নিদ্রিত দেখে রাজকবিরাজের হাতে ফুল দিয়ে সে অনুরোধ করলো অমল জাগলে যেন তার কানে কানে সুধার একটি কথা বলা হয়, যেন বলা হয় অমলকে সুধা ভুলে যায় নাই। এখানেই এই নাটকের সমাপ্তি ঘটে। আমরা পরবর্তী ভিডিওতে এই সমস্ত যে এই নাটকের যে অন্যান্য চরিত্রগুলো রয়েছে, অমল, কবিরাজ, প্রহরী, সুধা, এই চরিত্রগুলোর মধ্যে কিভাবে রূপক সংকেতের প্রয়োগ ঘটেছে, কিভাবে চরিত্রগুলি রূপক সাংকেতিক হয়ে উঠেছে, সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই আগ্রহী সকল ছাত্রছাত্রীদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।